আমরা এখন আছি টেকনাফে। টেকনাফ কক্সবাজারের একটা উপজেলা। এই উপজেলায় অক্সফাম এবং অন্যান্য আমাদের যারা পার্টনাররা আছে, আমরা রোহিঙ্গা ক্যাম্পে এবং হোস্ট কমিউনিটির সাথে কাজ করি। তো রোহিঙ্গা ক্যাম্প এবং হোস্ট কমিউনিটিতে আমাদের একটা বড় প্রজেক্ট, যেটা আমাদের ওয়াশ যে থিমেটিক এরিয়া আছে সেটার আন্ডারে আমাদের কাজ করি আমরা। তার মধ্যে একটা বড় অ্যাক্টিভিটি হচ্ছে যে এখানকার যেই ফিকাল স্লাজ আছে সেটাকে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এখানে আমরা প্রসেস করি। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের অক্সফামের আমার সহকর্মী রাহাত ভাই। রাহাত ভাই একজন ইঞ্জিনিয়ার। রাহাত ভাইয়ের কাছ থেকে মূলত আমরা শুনবো যে আজকে যে আমরা যেই প্ল্যান্টে আছি সেই প্ল্যান্টে আমাদেরকে আপনি একটু পরিচয় করিয়ে দিবেন যে এখানে আসলে কি হয় এবং এটার ব্যাপারে আমরা মূলত বিস্তারিত জানতে চাইবো। রাহাত ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি। তা আমরা মূলত জানতে চাই যে আসলে আমরা আজকে যেখানে আছি যে ট্রিটমেন্ট প্ল্যান্টে, এটার ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা 2022 সালের অক্টোবর মাসে আমাদের পার্টনার এনজিও ফোরামের মাধ্যমে এটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল। প্রাথমিকভাবে আমরা 120 কিউবিক মিটার স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্ট ট্রিট করতে পারে এটা অনুযায়ী ডিজাইন করা হয়েছিল। তো এটা এখন ক্যাম্প 26, 27 এবং নয়াপাড়া আরসি এবং হোস্ট কমিউনিটির 1,20,000 পপুলেশন কভার করতে পারে। আচ্ছা, এটা তো আমাদের অক্সফামের যে প্রথম ট্রিটমেন্ট প্ল্যান্ট তো না, আমাদের কি আরও এরকম ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে? জি, আমাদের এর আগে আমরা ক্যাম্প 4 এক্সটেনশনের পাশে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছি, সেটার নাম FSTP 1। আরেকটা আছে হলো FSTP 2, যেটা ট্রানজিট ক্যাম্পের পাশে কুতুপালং। তাহলে এটা আমাদের এই এলাকাতে এটা 3 নাম্বার। জি। আচ্ছা, আমরা এখানে কাদের সাথে মূলত কাজ করি? এটা অক্সফাম এবং তার পার্টনারদের ভূমিকাটা কি আসলে? এখানে আমরা কাজ করি আমাদের পার্টনার এনজিও ফোরামের মাধ্যমে। আচ্ছা, তারা এটা আসলে তাদের দায়িত্বে, তারা এখন অপারেশন মেইনটেনেন্সের দায়িত্বে আছেন। এটা একটা জটিল প্রসেস। আমরা জানি যে এই যে ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে আপনারা ফিকাল স্লাজগুলো ট্রিট করেন, সর্বসাধারণ যেন একটু বুঝতে পারে, আপনি যদি সহজে এই প্রসেসটা একটু বলে দেন, যেটা আসলে কিভাবে এই প্রসেসটা কাজ করে। আচ্ছা, এখানে স্লাজটা আসে দুইভাবে। একটা হলো ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নেটওয়ার্ক করা হয়েছে এখানে, সেইটা কভার করে হলো ক্যাম্প 26, 27 এবং নয়াপাড়া আরসি। সেখান থেকে স্লাজটা আসে নেটওয়ার্কের মাধ্যমে এখানে আসে। আর একটা হোস্টের থেকে স্লাজটা আসে ভেকুটেকের মাধ্যমে। তো পার ডে এখন 120 কিউবিক মিটার স্লাজ এই ট্রিটমেন্ট প্ল্যান্টে আসে। আসার পরে প্রথম যে ট্রিটমেন্ট কম্পোনেন্ট সেটা হলো লেগুনে স্লাজটা এসে সেখানে স্লাজটা রিজার্ভ হওয়ার পরে সেখানে 3টা ধাপে এটা কার্য সম্পূর্ণ হয়। একটা হলো স্লাজটা সেখানে সেটেল হয়, লিকুইড সলিড সেপারেট হয়, আর অ্যানারোবিক প্রসেসের কারণে এখানে বায়োগ্যাস উৎপন্ন হয়। আর এটা ইনিশিয়ালি এটা একটা রিজার্ভার হিসাবেও কাজ করে। তো লেগুন থেকে স্লাজটা 2 ভাগে ভাগ হয়ে লিকুইড স্লাজটা চলে যায় হলো AFR-এ, অ্যানারোবিক ফিল্টার রিয়েক্টর। সেখান থেকে চলে যায় হলো আমাদের লিকুইড চেম্বার থেকে এই লিকুইড স্লাজটা পাম্প হয়ে চলে আসে হইলো সাইফন চেম্বারে। সেখান থেকে অটোমেটিক ফ্লাশ হয়ে এটা চলে যায় হলো কনস্ট্রাকশন ওয়েটল্যান্ড থেকে চলে যায় হলো এটা আমাদের ম্যাচুরেশন পন্ড আছে, ম্যাচুরেশন পন্ড হয়ে এটা ন্যাচারাল যে ওয়াটার বডি আছে সেখানে চলে যায়। আর সলিড যে স্লাজটা এখানে রয়ে যায়, সেই সলিড স্লাজটা আমাদের এখানে চলে আসে হলো ড্রাইং বেডে, পাম্প করে আমরা ড্রাইং বেডে নিয়ে আসি। এখান থেকে যে সলিড স্লাজটা হয় সেখানেও একটু কিছুটা লিকুইড হয়, সেই লিকুইডটাও পরবর্তী ফার্দার পিউরিফিকেশনের মাধ্যমে সেটা ন্যাচারাল ওয়াটার বডিতে চলে যায়। আমি এটার ইম্প্যাক্ট নিয়ে আরেকটু জানতে চাইবো, বাট কিন্তু একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যেটাকে আপনারা লেগুন বলছেন সেটা কিন্তু এখন ফুল। তো আমরা যদি ধরে নিই যে এটার মধ্যে এখন পুরো স্লাজ দিয়ে এটা পরিপূর্ণ, কিন্তু আমরা পুরো এরিয়াতে এরকম কোনো স্মেল পাচ্ছি না বা এরকম কোনো বাজে এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে না। এটার পেছনে আসলে কি ধরনের টেকনোলজি আপনারা ব্যবহার করছেন? আচ্ছা, আমাদের যে লেগুনটা আছে এই লেগুনটা হলো টোটালি কাভার্ড লেগুন, যার কারণে এখান থেকে কোনো ব্যাড স্মেল আসছে না। তো এবং এই কাভার্ড লেগুনের যে অ্যানারোবিক প্রসেসের কারণে যে গ্যাসটা হয় বায়োগ্যাস, সেটা আমরা একটা পাইপলাইনের মাধ্যমে আমাদের যে জেনারেটর শেড আছে সেখানে নিয়ে যাই। সেই গ্যাসটা আমরা কনভার্ট করার জন্য ট্রাই করতেছি ইলেকট্রিসিটিতে। এখন পর্যন্ত এটা অন ট্রায়াল। আমি এই ইম্প্যাক্টের জায়গাটাতে তাহলে একটু আসি
যে এখান থেকে যে আমরা জানি যে আপনি বলছিলেন যে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে, ড্রাইং বেডে কিছু সলিড কিছু কম্পোনেন্ট উৎপন্ন হচ্ছে, এই জিনিসগুলো এবং যে পানিটা রিলিজ হচ্ছে, এগুলো নিয়ে ফার্দার কি অপরচুনিটি আছে, কি ধরনের কাজ হতে পারে? এগুলি নিয়ে এখনো ব্যাপক কাজ করার সুযোগ আছে। বাংলাদেশ গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসির মাধ্যমে এটা আপনার ফার্দার ব্যবহার করা যেতে পারে। এই সলিড স্লাজটা কম্পোস্ট অথবা কো কম্পোস্টের মাধ্যমে ফার্টিলাইজার হিসাবে আমাদের কৃষিকাজে ব্যবহার করা যেতে পারে। আমাদের যে ফাইনাল স্টেজে যে লিকুইডটা আমরা ডিসচার্জ করতেছি ন্যাচারাল ওয়াটার বডিতে, সেই লিকুইডটা আমরা কৃষি কাজেও ব্যবহার করতে পারি। তো এখানে গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসির অনেক সুযোগ আছে। এটা ফার্দার কি অপরচুনিটিস তৈরি হতে পারে, এটা কিভাবে আর ব্যবহার হতে পারে? জি, এবং এটা অনেক পরীক্ষা নিরীক্ষারও এখনো অনেক সুযোগ আছে, অনেক পরীক্ষা নিরীক্ষার এখনো বাকি আছে। এখানে তো সর্বমোট আমাদের সবগুলা যদি ট্রিটমেন্ট প্ল্যান্টও বলি, একটা সীমিত সংখ্যক মানুষকে আমরা কভার করছি। তো পুরো বাংলাদেশে আসলে স্ট্যান্ডার্ডটা কি? এটা এই পুরো বাংলাদেশে মানুষের যে এই যে স্লাজ তৈরি হচ্ছে প্রতিদিন, এগুলো আসলে সরকার কিভাবে জেনারেট করে? আমার কাছে মনে হয় যে আমাদের যারা এটা দেখবে তারা এই ব্যাপারে খুব আগ্রহ বোধ করবে যে এই জিনিসটা আসলে কিভাবে সরকার ট্রিট করছে। বাংলাদেশে এখন যে পরিমাণ স্লাজ প্রডিউস হচ্ছে তার 10 to 20% এটা ম্যানেজ করা হচ্ছে। কিন্তু আমরা যদি এসডিসি 2030 লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, 2030-এর লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, তাহলে এই ধরনের ট্রিটমেন্ট প্লান্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্কেল আপ করার সুযোগ আছে। কিংবা অক্সফাম বা অন্যান্য অর্গানাইজেশনও এই ধরনের টেকনোলজি যদি সেট আপ করে বিভিন্ন জায়গায়, তাহলে বাংলাদেশে এটা প্রচুর সুযোগ আছে। বাংলাদেশ গভর্নমেন্টও এখন অনেক প্রজেক্ট হাতে নিয়েছে। আমাদের আফতাবনগর দাশেরকান্দিতে সেখানে একটা অনেক বড় ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট আছে। ঢাকাতে পাগলা নারায়ণগঞ্জে একটা ট্রিটমেন্ট প্লান্ট আছে। এটা নিয়ে বাংলাদেশ সরকারও অনেক চেষ্টা করতেছে। তো আমাদের আসলে প্রাইভেট সেক্টর প্লাস এনজিও সেক্টরের লোকজন যদি আগায় আসে, তাহলে আমরা এই হিউজ ফিকাল স্লাজ যেটা প্রতিদিন উৎপন্ন হচ্ছে, এটা আমরা ট্রিট করতে পারবো ইনশাল্লাহ। আপনার জানা মতে গ্লোবালি এরকম আর কোনো এক্সাম্পল আছে? জি, এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের সেট আপ আছে। ইন্দোনেশিয়াতে আছে, জার্মানিতে আছে। তাহলে এটা গ্লোবালি মোটামুটি একটা এস্টাবলিশ একটা অ্যাপ্রোচ, যেটাতে এই ফিকাল স্লাজ ম্যানেজ করার জন্য হয়তো এই মডেলটা অ্যাপ্লাই করা যেতে পারে। এই প্ল্যানগুলো আসলে কতটা সহায়ক কিংবা কতটা ক্ষতিকর, এই ব্যাপারে আপনি কি বলতে চান? বাংলাদেশ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের একটা গাইডলাইন এখানে আছে। তো আমাদের এই ট্রিটমেন্ট প্লান্টের যে ফাইনাল ডিসচার্জ যেটা হচ্ছে, সেটা আমাদের যে বাংলাদেশ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের যে স্ট্যান্ডার্ড আছে সেটা আমরা মিট করতেছি। এবং এটা ডেইলি বেসিস ডিপিএইচই এবং আমাদের ইন্টারনাল যেসব লোকাল ল্যাব আছে, ওইসব ল্যাবে প্রতি মাসে এইসব প্রত্যেকটা স্টেজের কোয়ালিটি টেস্ট করা হয়। ধন্যবাদ রাহাত ভাই, আপনি খুব সুন্দর করে এই জিনিসটা আমাদের কাছে মনে খুব সহজভাবে এক্সপ্লেন করেছেন। আমরা এই প্রসেসটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো একটা অপরচুনিটি যে আমরা এরকম একটা ইনোভেটিভ একটা স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভকে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং এটা দ্বারা যেমনভাবে এক সাইডে রোহিঙ্গারা এটাতে উপকৃত হচ্ছে, এই কমিউনিটির এই যে ক্রাইসিসের মধ্যে, এই রেসপন্সের মধ্যে যেই পরিমাণ স্লাজ তৈরি হচ্ছে সেটাকে ট্রিট করার মাধ্যমে এটার এই ক্রাইসিসের যে পরিবেশগত ক্ষতিকর দিক আছে সেটা যেমন কিছুটা কমানো যাচ্ছে, এর দ্বারা হোস্ট কমিউনিটিতেও আসলে একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। এবং যেটা রাহাত ভাই বললেন যে এই যে ইনিশিয়েটিভটা, এটা কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে এটা স্কেল আপ করার সুযোগ আছে। যদিও অলরেডি কয়েকটা জায়গাতেই ময়মনসিংহ, সৈয়দপুর সহ আরও কয়েক জায়গাতে এটা স্মল আকারে করা হয়েছে। আমাদের কাছে মনে হয় যে এইটা একটা শুরু হতে পারে, যে এটা আমরা এই লার্জ স্কেলে করছি এবং জাতীয় পর্যায়ে যদি এটা স্কেল আপ করা যায় সরকারের সাথে এবং অন্যান্য ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে যদি কোলাবোরেশন করে এটা সামনে স্কেল আপ করা যায়, তাহলে পরিবেশের উপরে যে একটা ক্ষতিকর ইম্প্যাক্ট সেটাকে অনেকখানি কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে।